বহু প্রতীক্ষিত কাল বিধানসভায় ইউসিসি বিল পাস হবে, অভিন্ন দেওয়ানি বিধি বিল। যে বিলের কথা বিজেপি প্রথমেই বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি এই বিল কিন্তু আনা হবে, সেটাই কিন্তু বহু প্রতীক্ষিত এই বিল কিন্তু কালকে পেশ হতে চলেছে। যেমন দেখা যাচ্ছে এই ইউসিসি বিলটা কি বলুন তো, আমাদের অনেকের মধ্যে এখন কিন্তু ধারণা সৃষ্টি হয়নি এই ইউসিসি বিলটা কি, এর সাংবিধানিক অবস্থানটা কি, আমরা সেটাও জানতে চাই আজকে। এই ইউসিসি বিলের সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো কি, এই ইউসিসি বিল যদি কালকে পেশ হয়, যদি আমাদের বিধানসভায় পাশ হয়ে যায়, তাহলে কাদের লাভ কাদের ক্ষতি হবে, এইটাই আমরা জানতে চাই। সেই জানতেই আজকে আমরা এসেছি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সঙ্গে সরাসরি কথা বলবো। স্যার, সোজাসুজি আমাকে একটা কথা বলুন, কারণ সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেখানে আমাকে একটাই কথা বলুন, প্রথমত কাদের লাভ হবে কাদের ক্ষতি হবে, এক কথায় যদি আপনাকে বলতে বলি সেখান থেকে শুরু করুন। দেখো, দেশের লাভ হবে, সমাজের লাভ হবে, রাষ্ট্রের যে সংহতি সেটা নিশ্চিত হবে, আধুনিক ভারতবর্ষ গঠনের উদ্যোগ কার্যকারী হবে, আর সবচেয়ে বড় লাভ হবে যারা সংবিধান পছন্দ করেন, যারা সংবিধানের কাছে দায়বদ্ধ, যারা মনে করেন দেশ সংবিধানের দ্বারা পরিচালিত হোক, তারা খুব খুশি হবেন এবং তাদের লাভ। কেন? তুমি বিশ্বাস করো, এটা বিজেপি নিজের প্রজেক্ট হিসাবে দেখছে, কংগ্রেস বিরোধিতা কোথাও কোথাও করছে, তৃণমূল কংগ্রেস সরাসরি আমি দেখলাম কুণাল ঘোষ বিরোধিতা করবেন বলেছেন, নওশাদ সিদ্দিকী বিরোধিতা করবেন। মুসলিম সমাজকে এটা পরিষ্কার বোঝাতে হবে, বিজেপি বোঝাতে পারছে না যে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি যে আইন বা বিধি, এটা কিন্তু সংবিধানেই আছে। সংবিধানে ৪৪ নম্বর ধারাতে বলা হয়েছে যে আগামী দিনে যখন সরকার পরিচালনা করবে, আজকে আমরা যারা সংবিধান লিখেছিলেন, বি আর আম্বেদকরের মতন লোক, কে এল মুন্সির মতন লোক, তারা পরিষ্কার বলছিলেন যে এই মুহূর্তে আমরা এটা লাগু করতে পারছি না, কিন্তু আগামী দিনে যারা দেশ চালাবেন তারা ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করবেন। এই মুহূর্তে যারা সংবিধান লিখছিলেন সেই সময় 1946, 48, 48, 49, তারা সত্যি পারেননি সেই সময় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করতে। তারা কি করেছেন? তারা সংবিধানের 4th অধ্যায়ে 44 নম্বর ধারায় ইউসিসি কে রেখেছিলেন। 44 নম্বর ধারায় কি বলা আছে? যে ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি আইন কার্যকারী হবে। যেমন করে সারা ভারতবর্ষের মানুষের জন্য এক সময় একই ধরনের ফৌজদারি আইন কার্যকারী হয়েছিল 1840 সালে। প্রথম ভারতবর্ষে 1840 সালে প্রথম যে মানে আইন কমিশন তৈরি হয়েছিল, তারা সেই আইন কমিশনে মেটকাফ নেতৃত্ব দিয়েছেন। মেটকাফ তারা কি বলেছিলেন যে না, মুসলমানের জন্য একরকম ফৌজদারি আইন বা ক্রিমিনাল ল, হিন্দুর জন্য আরেক ধরনের ক্রিমিনাল ল, খ্রিস্টানদের জন্য আরেক ধরনের ক্রিমিনাল ল, এগুলো চলবে না। কেউ যদি অপরাধী হয়, ক্রিমিনাল হয়, কেউ যদি ফৌজদারি অপরাধ করে, তাহলে প্রত্যেককে সমান সাজা পেতে হবে, একই রকম নিয়মের মধ্য দিয়ে সাজা পেতে হবে। সেটা 1840 সালে সিপাহী বিদ্রোহের আগে কার্যকারী হয়েছিল। আমাদের অনেকটা সময় লাগলো ফৌজদারি আইন কার্যকারী হলেও, সমান বিধি সমবিধি কার্যকারী হলেও আমাদের দেওয়ানি মানে বুঝতে পারছেন তো? দেওয়ানি মানে হলো আপনার বিবাহ সংক্রান্ত, আপনার ডিভোর্স সংক্রান্ত, আপনার সম্পত্তি সংক্রান্ত, সম্পত্তি অর্জন সংক্রান্ত, আপনার সম্পত্তি বন্টন সংক্রান্ত, উত্তরাধিকার সংক্রান্ত, আপনি কোনো সন্তান নিলে তার দত্তক সংক্রান্ত, এগুলোকে বলা হয় দেওয়ানি আইনের মধ্যে এগুলো পড়ে। এই দেওয়ানি আইন বা সিভিল ল, এই সিভিল ল বা সবার জন্য একই সিভিল ল বা একই দেওয়ানি বিধি, অর্থাৎ আপনার ডিভোর্স যেভাবে হবে আমারও ডিভোর্স সেইভাবে হবে, আপনার ম্যারেজ যে আইনের মাধ্যমে আমারও তাই হবে, আপনি যেভাবে
উত্তরাধিকারের অধিকারী হবেন যে আইনের বলে, আমিও সেই উত্তরাধিকারী হব একই আইনের বলে। ফলে একই আইনের মধ্য দিয়ে আমার আপনার সামাজিক জীবন পরিচালিত হবে, ব্যক্তিগত সম্পত্তির বিষয় পরিচালিত হবে, বিবাহ সংক্রান্ত বিষয় পরিচালিত হবে। এটা ভারতবর্ষের যারা সংবিধান লিখে গিয়েছিলেন তারা সংবিধানের 44 নম্বর ধারায় এই অভিন্ন দেওয়ানি বিধি পরিষ্কার করে বলেছিলেন আগামী দিনে যারা সরকারে আসবে তারা এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করবে। আমার প্রশ্ন হচ্ছে এটা সংবিধানে আছে, প্লিজ এটা আপনারা একটু লক্ষ্য করুন। এখানে বিজেপির রাজনীতিটা কোথায়? বিজেপি কিছুতে সংবিধানে আছে এটা বলছে না। আবার কংগ্রেসের রাজনীতি কোথায়? কংগ্রেসও বলছে না যে আমরা তো কমিটেড ছিলাম। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করার প্রশ্নে কংগ্রেস দলই তো দায়বদ্ধ। তার কারণ কংগ্রেস দল যখন সংবিধান লেখে, সংবিধানে যারা জনপ্রতিনিধি ছিলেন, সংবিধান সভায় যারা জনপ্রতিনিধি ছিলেন অধিকাংশই কংগ্রেসের লোক ছিলেন। তাহলে কংগ্রেস তো সেই সময় দায়বদ্ধ ছিলেন তা নয়, সংবিধানের 44 নম্বর ধারা মানে নির্দেশমূলক নীতিতে, মানে যেগুলো ইংরেজিতে বলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, তার 44 নম্বর ধারায় ওটা স্থান দিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করা হবে, এটা অঙ্গীকারবদ্ধ কংগ্রেস। আজকে কংগ্রেস কি করে বিরোধিতা করে? তৃণমূল কংগ্রেস কি করে বিরোধিতা করে? তারই শাখার সংগঠন তৃণমূল কংগ্রেস কি করে বিরোধিতা করে? কি করে ভারতবর্ষের যে কোনো নাগরিকের বিরোধিতা করে? যে সংবিধান মানবে তাকে ইউনিভার্সাল সিভিল কোড মানতে হবে, ইউনিভার্সাল সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি মানতে হবে। ভারতবর্ষের সংবিধানে এটা 44 নম্বর ধারায় আছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী সরকার সেটা কার্যকারী করছে একটা বিধানসভার আইনের মাধ্যমে। অর্থাৎ নির্দেশমূলক নীতি আপনারা জানেন আদালতে বলবৎযোগ্য নয়। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন যে নির্দেশমূলক নীতি আদালতে বলবৎযোগ্য নয়। 44 নম্বর ধারাকে যদি কার্যকারী করতে হয় তাহলে আইন তৈরি করে করতে হবে। যেমন করে আপনাদের মনে থাকতে পারে পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানের 243 নম্বর ধারায় আনা হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থা ছিল 40 নম্বর ধারায়, 243 নম্বর ধারা এনে কার্যকারী করা হয়েছে। এখন প্রত্যেক রাজ্য পঞ্চায়েত গঠন করতে বাধ্য, পুরসভা গঠন করতে বাধ্য। ঠিক তেমনি ভাবে 44 নম্বর ধারায় ইউসি অলরেডি আছে, ইউসিসি আছে, অভিন্ন দেওয়ানি বিধি আছে। সেটাকে কার্যকারী করতে গেলে বিধানসভায় আইন পাস করতে হবে। সারা দেশের জন্য হলে তো একরকম ছিল, সারা দেশের জন্য নরেন্দ্র মোদী পারেনি, কারণ 2/3 মেজরিটি তার কাছে নেই। তারপরে হাফ অফ দ্য লেজিসলেচারে সেটা পাস করতে হবে। ফলে নরেন্দ্র মোদীর কাছে 2/3 মেজরিটি না থাকার জন্য বিভিন্ন রাজ্য আলাদা আলাদা করে এই 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 আইন ইউসিসি আইন পাস করছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে হিমাচল প্রদেশ প্রথম রাজ্য ভারতবর্ষের মধ্যে যারা ইউসিসি বা অভিন্ন দেওয়ানি আইন পাস করেছে। অর্থাৎ বিবাহ সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত, উত্তরাধিকারী সংক্রান্ত ইত্যাদি যে বিষয়গুলো সবার ক্ষেত্রে সমান আইনের মাধ্যমে কার্যকারী হবে। ফলে হিমাচল প্রদেশ ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যারা এটা কার্যকারী করে ফেলেছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ রাজ্য যারা 2026 সালে কার্যকারী করেছে তারা হলো গুজরাট। গুজরাট ভারতবর্ষের দ্বিতীয় রাজ্য যারা ইউসিসি কার্যকারী করলো। তৃতীয় রাজ্য যারা বিল বিধানসভায় পাশ করিয়ে বিধানসভায় পেশ করেছে ইউসিসি বিল, যারা আসাম হলো তৃতীয় রাজ্য যেখানে ইউসিসি বিল কে প্লেস করা হয়েছে বিধানসভায়। শুভেন্দু অধিকারীর সরকার হবে চতুর্থ সরকার যারা ইউসিসি বিল এ রাজ্যে পাশ করতে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে সরকার তারা ইউসিসি বিল বিধানসভায় আনবেন এবং সেটা পাশ করানোর কথা। আমি পরিষ্কার আপনাদের বলছি, যারা 4টে বিয়ে করতে চান তাদের সেই সুযোগ নেই। পরিষ্কার এই যে বিল আসছে তাতে 3টে বিষয় খুব পরিষ্কার। সংবিধানের 14 নম্বর ধারা রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার নিশ্চিত হবে। আর দ্বিতীয় বিষয় হলো 15 নম্বর ধারা যেখানে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আপনারা যারা সংবিধান জানেন তারা জানেন সংবিধানে সমতার অধিকার করার কথা বলা হচ্ছে, আইনের চোখে সবাই সমান। আর দ্বিতীয় যেটা যে রাষ্ট্র কোনো বিভেদ করতে পারবে না। ইউসিসি বিল যদি আসে, অভিন্ন দেওয়ানি আসলে
আপনার বিয়েও যে আইনের মাধ্যমে হবে, আমার মানে আরেকজনের বিয়েও তাই সেইভাবে হবে। এইখানে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, এই যে 4টে বিয়ে করতে পারবে না, এই যে বিষয়টা বলছে 4টে বিয়ে করেছে কারা, দেখান কেউ কারা করেছে এই আমি ওই বিতর্কে যাব না। প্রচুর হিন্দু লোকরাও করেছে বিয়ে 4টে, বহু মুসলমান লোকরাও বিয়ে করেছে। হিন্দু মুসলমান দিয়ে বিজেপি দেখতে পারে, আমি দেখবো না। বহু মানে হিন্দু লোক 4টে বিয়ে করেছে, এরকম হাজার উদাহরণ দিতে পারবো। বহু মুসলিম লোকও হাজার হাজার মুসলিম লোকও 4টে বিয়ে করেছে, এরকম উদাহরণ দিতে পারবো। ফলে এই যে ধর্মের জায়গা থেকে দেখা, এটাকে আমি ঘৃণার চোখে দেখি, ঘৃণার চোখে দেখি ধর্মের জায়গা থেকে যারা এগুলো দেখে। আমাদের ইউসি সত্যি দরকার। যে কোনো একটা সিভিলাইজ স্টেটে তুমি আমায় বলো তো, সম্পত্তির অধিকার হিন্দুদের একরকম, মুসলমানদের আরেক রকম হবে কেন? এক শ্রেণীর নাগরিক একরকম, আরেক রকম হবে কেন? তুমি আমায় বলো তো, কেন আইনের দৃষ্টিতে মানে মানে ডিভোর্স ক্ষেত্রে আমার মানে হিন্দুদের জন্য একরকম, মুসলমানদের জন্য আরেক রকম হবে কেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে খোরপোশের প্রশ্নটা যখন এসেছিল, এখন তো পায় 3 তালাক আইন বন্ধ করে দেওয়া হয়েছে, 3 তালাক আইন রোধ করে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শাহবানু মামলা যখন হয়েছিল 1986 সাল, সেই সময় মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে শাহবানু কেন এক মানে মানে অসহায় একজন মহিলা, সে কেন 125 নম্বর ধারায়, অর্থাৎ মানে আমাদের যে ক্রুয়েল মানে ক্রিমিনাল অ্যাক্টেরই 125, 125 নম্বর ধারা অনুসারে খোরপোশ পাবেন না। ফলে তাকে খোরপোশ দিতে হবে, সুপ্রিম কোর্ট বলল। রাজীব গান্ধী ইমিডিয়েটলি কি করলো, তিনি সঙ্গে সঙ্গে একটা আইন তৈরি করে দিয়ে মুসলিম মেয়েদেরকে খোরপোশ থেকে বঞ্চিত করে দিল। প্রশ্নটা হলো যে ঐতিহাসিকভাবে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি আইন যদি বলবৎ হতো, যেটা কংগ্রেস সংবিধান সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, দায়বদ্ধ ছিল, সেই কংগ্রেসের নেতারা মানে যেমন রাজীব গান্ধী, তারা কিন্তু সেই সময় ইউসিসিটাকে কার্যকারী করেনি। ফলে ইউসিসি কার্যকারী করলে আমি মনে করি সংবিধানের 15 এবং 16 নম্বর ধারা কার্যকারী হবে, অর্থাৎ সমতার প্রশ্ন এবং ডিসক্রিমিনেশন বন্ধ হবে। এটা হলো এক। দ্বিতীয় যেটা, সেটা হলো একই আইন একই মানে সংবিধানের মধ্যে থেকে, একই আইন একই বিধির মধ্যে থাকলে দেশের জাতীয়তা বোধ প্রমোট হবে, এটা আমি নিশ্চিত। তৃতীয় যেটা, সেটা হলো মহিলারা বিশেষ করে বঞ্চিত হচ্ছিল সম্পত্তির অধিকার থেকে। মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশের মহিলারা বঞ্চিত হচ্ছিলেন। এখন যে আমাদের আইন মানে অভিন্ন দেওয়ানি আইন কার্যকারী হতে যাচ্ছে, সেই আইনে কিন্তু আমি তোমাকে পরিষ্কার করে বলছি যে হিন্দু মেয়েরা যেমন করে সম্পত্তি ভোগ করবেন বা তার উত্তরাধিকার পান, অধিকার পান, ঠিক তেমনিভাবে মুসলিম মেয়েরাও কিন্তু এক সমান অধিকার পাবেন। বিয়ের ব্যাপারটা তো আমি বললাম যে একজনের বেশি বিয়ে করার কোনো এখতিয়ার কারো থাকবে না আইনগত জায়গা থেকে। যতক্ষণ সংখ্যালঘু সম্প্রদায়ে দেখা যেত যে একটা ছেলে যতটা সম্পত্তি পাবে, মেয়ে তার হাফ পাবে। এইবার কিন্তু সেই সুযোগ আর থাকলো না। পরিষ্কার অভিন্ন দেওয়ানি বিধি পরিষ্কার করে বলছে একজন ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ নেই, একদম সমানভাবে পাবে। দেখো আমি তোমাকে বলছি, আমাদের দেশে মানে আমি তো তোমাকে আগেই বললাম যে 1840 সালে মানে অভিন্ন ফৌজদারি আইন কার্যকারী হয়ে গেছিল, ব্রিটিশরাই চাল করে গিয়েছিল। মানে অন্যায় করলে, ক্রিমিনাল কোনো অফেন্স করলে হিন্দু মুসলমানের মধ্যে তফাৎ নেই, খ্রিস্টান জৈনের মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু তার পরবর্তী পর্যায়ে পার্সোনাল ল মানে ব্যক্তিগত সম্পত্তি, বিবাহ, ডিভোর্স, এই যে এগুলোকে বলে পার্সোনাল ল, এই পার্সোনাল লর মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে পার্থক্য ছিল। যদিও হিন্দু ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে জওহরলাল নেহরু তিনি কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে অনেকটাই সেকুলার আইন তৈরি করে ফেলেছিলেন। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে হিন্দু মানে তোমার গিয়ে খ্রিস্টান, তারপরে তোমার গিয়ে জৈন, বুদ্ধ, তারপরে তো শিখ, এরা মোটামুটি ভাবে একই আইনের মাধ্যমে অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে কিন্তু এরা চলছে, একটা দেওয়ান দেওয়ানি বিধির মাধ্যমে। কিন্তু মুসলমানরাই একমাত্র, তারা মুসলিম পার্সোনাল লয়ের দ্বারা কিন্তু গাইডেড হয়ে বিবাহ থেকে শুরু করে, উত্তরাধিকার থেকে শুরু করে, দত্তক নেওয়া থেকে শুরু করে সবকিছু তাদের পার্সোনাল আইন দ্বারা চলছিল। এটা কিন্তু সংবিধান কোনো মতেই পারমিট করে না। এবং তোমাকে আমি বলছি, পৃথিবীর অধিকার মানে যে সমস্ত মুসলিম দেশ আছে, হ্যাঁ, সৌদি আরব থেকে শুরু করে সবগুলো মুসলিম দেশেও কিন্তু
একদম সিভিল লর মাধ্যমে চলে। মানে অধিকাংশ দেশে, আমি সব দেশে আমি বলছি না, অনেক দেশেই কিন্তু এখন মানে একেবারে আধুনিক যে আইন, শরিয়ত আইনের বাইরে আধুনিক আইন দ্বারা কিন্তু সেই দেশের সমাজ পরিচালিত হয় বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। আমাদের দেশে তো সংবিধান নিজে পরিষ্কার বলে দিয়েছে যে প্রত্যেক নাগরিকের সমান আইনের সংস্থার মধ্যে থাকতে হবে। এইবার তুমি আমায় প্রশ্ন করতে পারো যে বিজেপি সরকার যতটুকু জানা যাচ্ছে ট্রাইবালদের এর থেকে বাদ দিয়েছে কেন? পরিষ্কার সংবিধানের ট্রাইবাল যারা, আদিবাসী যারা, এদেশের মূলবাসী যারা, এদের জন্য সংবিধান যে ব্যবস্থা রেখেছে সেটা সংবিধান সভাতেই রেখেছিল। যেটা আমি যে 44 নম্বর অনুচ্ছেদ যেমন সংবিধান সবাই রেখেছিল, ঠিক তেমনি ভাবে ট্রাইবালদের জন্য সংরক্ষণের ব্যবস্থা, তাদের কালচার, তাদের ভাষাগত সংরক্ষণের যে ব্যবস্থা, তাদের সংস্কৃতি রক্ষার যে ব্যবস্থা, সেটা সংবিধানেই পরিষ্কার করে বিস্তারিতভাবে বলা আছে যে ট্রাইবালরা সাংবিধানিকভাবে সংরক্ষিত থাকবে, তাদের ভাষার প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে তারা প্রোটেকশন পাবে কনস্টিটিউশন। এটা কখন করা হয়েছে? সংবিধান যখন লেখা হয়েছে। তাহলে সংবিধান লেখার সময়ই ট্রাইবালদের প্রোটেকশনের কথা বলা হয়েছে। সেই সাংবিধানিক ব্যবস্থা তো শুভেন্দু অধিকারী সরকার তুলে দিতে পারবে না। ফলে সেই কারণে ট্রাইবালদেরকে বাইরে রেখেই বা এই আইন কার্যকারী হতে যাচ্ছে। এইবার তুমি আমায় প্রশ্ন করবে যে স্যার ক্রিটিক তাহলে কোথায় আছে? হ্যাঁ, সমালোচনার আছে দুটো জায়গা থেকে। আর একটা প্রথম প্রশ্নটা করে নি, কারা কারা তাহলে এই আইনের আওতায় আসছে? এই আইনের সমস্ত হিন্দু সমাজের মানুষ, সমস্ত মুসলিম সমাজের মানুষ এই আইনের অধীনে আসছে। তার মানে পশ্চিমবাংলার কনটেক্সটে যদি তুমি আমায় বলো, তাহলে পশ্চিমবাংলায় প্রায় 98% পশ্চিমবাংলায় প্রায় 92-93% মানুষ, কারণ ট্রাইবালদেরকে যদি আমি ছেড়ে দিই, মানে পুরোপুরি মানে অভিন্ন দেওয়ানি বিধির মধ্যে তারা থাকবেন না, কিছু কিছু জায়গায় তাদের ছাড় থাকবে, যদিও ছাড়টা খুব সামান্য জায়গায়। আমি দেখে নিয়েছি যে ট্রাইবালদের মানে বিবাহ থেকে শুরু করে অন্যান্য অনেক যে বিষয়গুলো, এগুলোও কিন্তু মানে হিন্দু আইনের একটা বড় অংশই দ্বারা পরিচালিত। ফলে তারপরেও আমি তোমায় বলছি যে পশ্চিমবাংলা 92-93% মানুষ এই অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আসবে। এইবার তুমি আমায় প্রশ্ন করতে পারো যে স্যার এরপরেও আশঙ্কার জায়গা আছে। হ্যাঁ আছে, একেবারে নেই তা নয়। সংবিধানের দুটো আর্টিকেলের দিকে আপনারা তাকান, সংবিধানের 25 নম্বর ধারা এবং 26 নম্বর ধারা, যে দুটো ধারাতে রাইট টু রিলিজিয়নের কথা বলা, 28 নম্বর ধারা এবং 29 নম্বর ধারায় রাইট টু রিলিজিয়নের কথা যেখানে বলা আছে, সেখানে মাইনরিটি কমিউনিটিকে তার মতন করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার দেওয়া আছে। কিন্তু মানে মাইনরিটি কমিউনিটি এটাকে সামনে এনে বলবার চেষ্টা করছেন যে তাহলে আমাদের সংস্কৃতি কি থাকবে? মাইনরিটি মানে সংখ্যালঘু মানে আমাদের রাজ্যে মূলত মুসলিম সংখ্যালঘুরাই বেশি, যদিও মুসলিমদের বাদ দিয়েও বৌদ্ধিস্টরা এখানে আছে, এখানে খ্রিস্টানরা আছেন, জৈন সম্প্রদায়ের মানুষ আছেন, কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধির কার্যকারী করতে গিয়ে শেষ পর্যন্ত আমাদের গলা টিপে ধরবে না তো? আমাদের যে সাংস্কৃতিক জায়গাগুলো আছে, আমাদের যে ধর্মীয় আচরণ যেগুলো একান্তই আমাদেরই, সেগুলোর মধ্যেও ওরা প্রভাব বিস্তার করবে না তো? মানে একটা আশঙ্কা কিন্তু মুসলিম সমাজের মধ্যে আছে, এবং মুসলিম সমাজের মধ্যে এটাও আশঙ্কা আছে যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা চালান, মানে মাদ্রাসা চালান, সেই মাদ্রাসার উপর কোপ পড়বে না তো? তাদের এই আশঙ্কাটা অবশ্যই আছে। দেখো, মাইনরিটি কমিউনিটি বা সংখ্যালঘু যারা আছেন তাদেরকে তাদের হৃদয় জয় করার উপরে আমি জোর দিব। অভিন্ন দেওয়ানি বিধি যেমন মাইনরিটি কমিউনিটিকে মেনে নিতে হবে, কারণ সংবিধান যারা লিখেছিলেন তারাই এটা বলে গেছেন, এটা বিজেপির কোনো বিষয় নয়, এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। বারবার আপনাকে জোর হাতে অনুরোধ করছি, অভিন্ন দেওয়ানি বিধির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। তবে আপনারা যে আশঙ্কাটা প্রকাশ করছেন যে অভিন্ন দেওয়ানি বিধি যেটা সংবিধানে অলরেডি আছে, যেটাকে শুধু বিধানসভায় আইন তৈরি করে কার্যকারী করতে হবে, সেই বিষয়টা এমন করে কার্যকারী করুক যাতে মুসলিম সংখ্যালঘুদের যে ধর্মাচরণ হতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা হতে পারে,
সেখানে যাতে কোনো আঁচ না পড়ে। সেই কারণে মুসলিম সমাজকে আমি যেমন বলবো যে এই বিলকে পূর্ণ সমর্থন আপনারা করুন। শুভেন্দু অধিকারী যে উদ্যোগটা নিয়েছে সেটা পূর্ণ সমর্থন করুন। আপনাদের সমর্থন মানে সংবিধানকে মেনে নেওয়া, আপনাদের সমর্থন মানে সংবিধান রচয়িতা B.R. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের উপর নিশ্চয়ই আপনাদের ভরসা আছে। বাবা সাহেব আম্বেদকর কিন্তু জোরালো ভাবে ইউসিসি কার্যকারী করার কথা বলে গেছিলেন। KL মুন্সির কথা আপনাদের মনে আছে, তিনি কিন্তু জোরালো ভাবে KM মুন্সি কিন্তু বারবার বলেছেন যে এই দেওয়ানি বিধি কার্যকারী করতে হবে যদি একটা সভ্য আধুনিক সমাজ গড়ে তুলতে হয়, সভ্য আধুনিক ভারতবর্ষ গড়ে তুলতে হয়, তাহলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করতে হবে। ফলে আমি প্রত্যেক মুসলিম সমাজের মানুষকে অনুরোধ করব, এই অভিন্ন দেওয়ানি বিধি কে কার্যকারী করছে সেটা ইম্পর্টেন্ট নয়, বিজেপি করছে জন্য তার বিরোধিতা আপনারা করবেন না দয়া করে। কারণ সংবিধান যারা লিখে গেছেন তারাই কিন্তু এই দেওয়ানি বিধি এর কথা মানে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলেছেন, এটা ঠিক। আবার উল্টো দিকে আমি বিজেপির যারা নেতা আছেন, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সবাইকে করজোরে অনুরোধ করব যে আপনারাও মানে ইউসি কার্যকারী করছি এইবার মুসলমানদের আর 4টে বিয়ে করতে দিব না, আর এইটা হবে না, এই ধরনের কথা প্লিজ বলবেন না। কারণ বহু হিন্দুও 4টা বিয়ে করে, বহু হিন্দুও 4টা বিয়ে করে, বহু হিন্দুও কিন্তু একাধিক বিয়ে করে। ফলে আমি জোর করে অনুরোধ করব, এবং কি মানে আইন না মানে আইন আপনারা বলবেন যে আমাদের আইনের মাধ্যমে ডিভোর্স হয় তারপরে বিয়ে হয় না, বহু হিন্দু এমনও আছে যে একসাথে 3জন বউকে নিয়ে একসাথে থাকে, তারা গরিব পরিবারেরও আছে আবার উচ্চ পরিবারেও আছে। ফলে দয়া করে মুসলিম সমাজের মানে কে আঘাত করে ইউসি পাস করলাম, ওই পা দিয়ে মারিয়ে চললাম যে একজন নেতা বলেছিলেন, দয়া করে ওই ধরনের গল্প, ওই ধরনের বক্তব্য রাখবেন না। প্রত্যেককেই আমার জোর হাতে অনুরোধ, মুসলিম সমাজকে যেমন অভিন্ন দেওয়ানি বিধি মান্যতা দিতে হবে সংবিধানকে মান্যতা দেওয়ার প্রশ্নে, আবার একইভাবে বিজেপি বা সরকার বা যারা আছেন মুসলিমদের হৃদয় জয় করার উপর কিন্তু জোর দিতে হবে। কারণ আপনার সমাজের যদি একটা বড় অংশ অবহেলিত মনে করে নিজেকে, একটা বড় অংশ যদি মনে করে যে আমাদের উপর রোলার চালানো হচ্ছে, বা একটা বড় অংশ যদি মনে করে আমাদেরকে বঞ্চিত হচ্ছে, তাহলে সেই সমাজ সামগ্রিকভাবে বিকাশ হতে পারে না। আপনারা অদ্বৈত দর্শনে বিশ্বাস করেন, অখণ্ড ভারতবর্ষের কথা বিশ্বাস করেন, আপনারা যে সামগ্রিক বিকাশের কথা বলেন, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলেন, সেখানে মুসলমান মানুষের হৃদয়কে জয় না করে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হতে পারে না। ফলে মুসলিমদের যেমন এগিয়ে আসতে হবে এই বিল সমর্থন করবার প্রশ্নে, আপনার নিজের সমাজের উন্নয়নের জন্য, আপনার নারীদের সমতার প্রশ্নে, আবার একইভাবে বিজেপি সরকারকেও কিন্তু মুসলমানদেরকে সহানুভূতির সাথে তাদের হৃদয় জয় করতে হবে, যাতে করে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এ রাজ্যে সম্ভব হয়। এই বিল তারই প্রতীক হয়ে উঠুক।